ইন্টেরিয়ার কোম্পানিগুলো আসলে ওয়ান ম্যান শো হয়ে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চায়। ক্লায়েন্টদের কাছে টাকাটা কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে প্রপার সার্ভিসটা, প্রপার সলিউশনটা। ম্যাক্সিমাম কেসেস ইন্টেরিয়ার কোম্পানিগুলোর গ্র্যাজুয়েট আর্কিটেক্ট, গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট ইন্টেরিয়ার ডিজাইনার এবং চমৎকার একটা টিম, এই জিনিসগুলো ছিল না। 90% কোম্পানিরই মানে প্রপার সেট আপ নাই। আমরা যখন মালা গাঁথি, একটা পুঁথির সাথে আরেকটা পুঁথি দিয়ে যেরকম পুরো একটা মালা পরিপূর্ণ হয়, একটা ইন্টেরিয়ার কোম্পানি ঠিক এইরকমই। একটা ডিজাইন যদি ফাংশনালি না হয়, তাহলে এটা লাক্সারি হওয়ার যে প্রি রিকুইজিট, সেটাই তো ওটা ফুলফিল করছে না। এনপিবি নিউজের বিশেষ আয়োজন বিলটক বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর আলম মিজান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি ভবন নিরাপত্তা, টেকসই নকশা এবং বাংলাদেশের বাস্তবতায় আধুনিক নির্মাণ নিয়ে। আমাদের আজকের পর্বের অতিথি হিসেবে উপস্থিত আছেন ইন্টেরিয়র স্টুডিওর সিইও জনাব মারুফ লিয়াকত। চলুন কথা বলা যাক আমাদের আজকের অতিথির সাথে। জনাব মারুফ লিয়াকত, বিলটক বাংলাদেশে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাকে ধন্যবাদ আজকের এই চমৎকার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। আপনাকে পেয়েও আজকে আমরা অনেক গর্বিত এবং আনন্দিত। আমি প্রথমেই জানতে চাই যে আপনি ইন্টেরিয়র ডিজাইনের এই ব্যবসার শুরুর দিককার গল্পটা, মানে কীভাবে আপনি এই ব্যবসায় আসলেন? খুবই চমৎকার একটা প্রশ্ন। পিছনের দিনের, পুরনো দিনের কথা মনে পড়ে যায় এই প্রশ্নটা আসলে। আমার ক্যারিয়ার শুরু রিয়েল এস্টেট কোম্পানি থেকে। একে একে দুটো স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিতে আমার জবের মাধ্যমে ক্যারিয়ারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আমরা যখন অ্যাপার্টমেন্ট সেল করতাম, ক্লায়েন্টের সঙ্গত কারণে রিকোয়ারমেন্ট থাকতো তার অ্যাপার্টমেন্টটা বুঝে পাওয়ার পরে ইন্টেরিয়ারটা কিভাবে করবে। এবং ওই সময়টাতে যেটা হয়েছে, আমার পরিচিত ছোট ভাই, বড় ভাই, অনেক কার্পেন্টার পরিচিত অনেকদেরকেই রেফার করতে হয়েছে। বাট আলটিমেটলি রেজাল্ট ওয়াজ হরিবল। এমনও হয়েছে আমার ক্লায়েন্টকে আমি রেফার করেছে, পরবর্তীতে ক্লায়েন্ট ওই কোম্পানির বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে। আমাকে ইনভলভ হয়ে পরবর্তীতে সলভ করতে হয়েছে, বিকজ কথা এবং কাজের সাথে ম্যাচ করে না। ক্লায়েন্টের এক্সপেকটেশন ম্যাক্সিমাম কোম্পানিগুলো তখনও বুঝে উঠতে পারতো না। এবং ম্যাক্সিমাম কেসেস ইন্টেরিয়ার কোম্পানিগুলোর গ্র্যাজুয়েট আর্কিটেক্ট, গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট ইন্টেরিয়ার ডিজাইনার এবং চমৎকার একটা টিম, এই জিনিসগুলো ছিল না। কোন সময়ের কথা বলছেন? এটা আমি 2014 সালের আগের ঘটনাগুলো বলি, 10, 11, 12, 13, 14 ওই টাইমটাতে। সো মার্কেটে একটা ভ্যাকেন্ট একটা জায়গা ছিল ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির জন্য। দেন আই ডিসাইডেড টু স্টার্ট ইন্টেরিয়র স্টুডিও, এবং আলহামদুলিল্লাহ 2014 থেকে এই 2026 দেখতে দেখতে অলমোস্ট 11-12 বছর পেরিয়ে গেল। আমরা বাংলাদেশের ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে সার্ভ করার চেষ্টা করছি, এবং দেশের সীমানা পেরিয়ে 2026 থেকে আমরা সৌদি আরবে আমাদের অপারেশন শুরু হয়েছে জানুয়ারি থেকে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে মার্চের দিকে আমরা দুবাইতেও আমাদের অপারেশন শুরু করবো ইনশাআল্লাহ। অ্যাডভান্স কংগ্রাচুলেশন, আপনার জন্য শুভকামনা থাকলো যে আপনি দুবাই এবং সৌদি আরবে ভালো ব্যবসা করেন। বাট আমি জানতে চাই, ধরেন যারা ইন্টেরিয়র বিজনেসে আসতে চাচ্ছে তাদের, যেমন আপনি যখন এসেছেন, প্রথমে আপনার অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা কোনটা ফেস করতে হয়েছে? আপনাকে ক্লায়েন্ট পেতে সমস্যা হয়েছিল, নাকি ফিনান্স ট্রাবল থাকে, নাকি মার্কেটে একটা ট্রাস্টের ব্যাপার থাকে? কোন জিনিসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লাগে ইন্টেরিয়র বিজনেস শুরুর দিকে? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইন্টেরিয়ার কোম্পানিগুলো আসলে ওয়ান ম্যান শো হয়ে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চায়। বাট ইন্টেরিয়ার এত ভাস্ট একটা কর্মযোগ্য, এখানে আসলে একজন দুজন মানুষের কাজ না। একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হলে সেখানে আর্কিটেক্ট প্রয়োজন, সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন, ইন্টেরিয়ার ডিজাইনার প্রয়োজন, প্রজেক্ট অপারেশনস প্রয়োজন, সব কিছু নিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি হয়। এক্স্যাক্টলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট থাকতে হবে, অপারেশন ডিপার্টমেন্ট থাকতে হবে, ম্যানেজমেন্ট থাকতে হবে, তারপরে তাকে আমি একটা ইন্টেরিয়ার কোম্পানি বলতে পারবো। বাট বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে শুরু থেকে দেখে আসছি মানে ওয়ান ম্যান শো একটা কোম্পানি। এতে করে যেটা হয়েছে, মার্কেটটা নষ্ট হয়েছে। মার্কেটটা ভালো হওয়ার থেকে আমাদের সমাজে ক্লায়েন্ট যারা আছে তারা আসলে প্রপার সাপোর্টটা পায়নি। বিকজ ক্লায়েন্টদের কাছে টাকাটা কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে প্রপার সার্ভিসটা, প্রপার সলিউশনটা। সো ম্যাক্সিমাম, আমি আসলে কাউকে ছোট করার জন্য বলছি না, এখন পর্যন্ত 90%, যেটা রিয়ালিটি, এখন পর্যন্ত 90% কোম্পানিরই মানে প্রপার সেট আপ নাই। তারা হয়তো ব্যবসা করছে, অনেক বছর ধরে ব্যবসা করছে,
বাট তারা প্রপার সেট আপ নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেনি। প্রবলেমটা হয়ে গেছে ওখানে, বিকজ ক্লায়েন্টরা তো এখন ওয়ার্ল্ড ক্লাস কাজ দেখে দেখে ইউজ টু, তারা নিয়মিত দেশের বাইরে যাচ্ছে, 5 স্টার হোটেলে থাকছে, অসাধারণ ইন্টেরিয়ার তার এক্সপেরিয়েন্স করছে, এবং সোশ্যাল মিডিয়ার ডেভেলপমেন্টের কারণে অনলাইনে নিউজ ফিডে তাদের অসাধারণ কাজ তারা দেখার সুযোগ পাচ্ছে। বাট প্র্যাকটিক্যালি সে যখন তার ঘরটা, তার অফিসটা, তার রেস্টুরেন্টটা সাজাতে যাচ্ছে, তখন এক্সপেকটেশনের সাথে রিয়ালিটি ম্যাচ করতে পারি না আমরা। এটা আমাদেরই দুর্বলতা। ইন্টেরিয়ার কোম্পানির একটা প্রতিষ্ঠানের ওনার হিসেবে আমরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে এখনও ওয়েল ইকুইপড করতে পারি নাই যাতে করে ক্লায়েন্টরা আমাদের উপর আস্থা রাখতে পারে। তো আমি বলবো আমাদের প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত তার ফাউন্ডেশনটাকে স্ট্রং করার জন্য, তার ম্যান পাওয়ারগুলোকে স্ট্রং করার জন্য। সলিড লোক রিক্রুট করে যদি আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে চালানো শুরু করতে পারি, মার্কেটে আসলে কাজের কোনো কমতি নাই। বিকজ এই গত 10-11 বছরে ইকোসিস্টেমটা ডেভেলপ হয়েছে। এখন ইন্টেরিয়ার কী জিনিস সেটা মানুষকে বোঝাতে হয় না। আমরা যখন 2014 সালে ইন্টেরিয়ার স্টুডিও শুরু করি, তখন আগে শেখাতে হতো ক্লায়েন্টদেরকে ইন্টেরিয়ার ডিজাইন কি, ডেকোরেশন কি, ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনে বসায় দিলে কি প্রবলেম হয়। বাট আল্লাহর রহমতে এখন ক্লায়েন্টরা অ্যাওয়্যার, ক্লায়েন্টরা নলেজেবল, বাট প্রয়োজন মানে তারা বুঝে যে একটা স্পেসের সঙ্গে ঠিক সেম মেজারমেন্টে ফার্নিচারটা রেডিমেড যেটা নিয়ে আসবে সেটা মিলবে কিনা, ম্যাচ করবে কিনা, এটা ফাংশনালি কিনা, এটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা, এটা মানুষের প্রোডাক্টিভিটি বাড়ায় কিনা, এটা সো এই ফ্যামিলি বন্ডিং তৈরি করতে পারে কিনা, এই ব্যাপারগুলো ডিজাইন থট থেকে ড্রাইভ হয় থাকে কিনা। এক্স্যাক্টলি, ডিজাইন থট থেকে প্রত্যেকটা জিনিস আসলে ড্রাইভ হয়। সো এই জিনিসটাই, প্রত্যেকটা জিনিস ড্রাইভ করতে হলে, মানে আমরা যখন মালা গাঁথি, একটা পুঁথির সাথে আরেকটা পুঁথি দিয়ে যেরকম পুরো একটা মালা পরিপূর্ণ হয়, একটা ইন্টেরিয়ার কোম্পানি ঠিক এইরকমই। সো এইখানে কোনো সিকোয়েন্স গ্যাপ হলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। মানে একটা লোক এসে যখন বাসায় ঢুকবে, একটা গেস্ট এসে, সে ঢুকে যেই থিমটা পাবে বা যেই ফ্লেভারটা পাবে, সে একটা রুমে গেলে, একটা বেডরুম হোক বা অন্য রুমে, সেম ফ্লেভারটা যেন সে পায়, একটা সেম সিকোয়েন্সে, একটা থট প্রসেসে যাতে জিনিসটা ড্রাইভ হয়, যাতে অ্যামেচার না মনে হয় আর কি, যে এটার মধ্যে কোনো থট নাই, এটা ডিজাইন করার জন্য করেছে। আমি অনেককেই শুনতে পাই যে বলে এইটা কেন হয়েছে, আচ্ছা এটা একটা ডিজাইন। সো উইদাউট এনি পারপাস কোনো কিছু শুধু ডিজাইন বলে কোনো কিছু হতে পারে না। যে কোনো কিছু হলে ওটার পেছনে একটা পারপাস থাকতে হবে, ওটার পেছনে একটা ভ্যালু ড্রিভেন থট থাকতে হবে, এবং এই ভ্যালু ড্রিভেন থটের জন্যই যোগ্য ইন্টেরিয়ার ডিজাইনার প্রয়োজন, একজন যোগ্য আর্কিটেক্ট প্রয়োজন, এবং ওটাকে স্ট্রাকচারালি ঠিক আছে কিনা এই জন্য সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন। যখন এই সব কিছুর কম্বিনেশনে একটা কোম্পানি ফরমেশন করবে, আমার বিশ্বাস তারা খুবই ভালো করতে পারবে। বিকজ মার্কেটে প্রচুর কাজ আছে, মানুষের প্রচুর ডিমান্ড আছে, প্রয়োজন সঠিকভাবে সেই ডিমান্ডটাকে ফুলফিল করা। এখানে আমি একটা রিলেটেড, আমরা এই প্রোগ্রাম শুরুর আগে আপনারা আমি একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, এটা একটু আমার অডিয়েন্সকেও জানাতে চাই। সেটা হচ্ছে অনেক সময় আমাদের অনেক ক্লায়েন্ট বা অনেকে মনে করেন যে আমি খামুখে একটা ইন্টেরিয়র ফার্মকে অ্যাসাইন করবো, তার একটা এক্সট্রা চার্জ আসবে, আমি তো অনলাইনে কিছু ডিজাইন পেয়েই যাই রেডিমেড, আমি আমার বেডরুম দেখলাম, কিচেন দেখলাম, নিজে নিজে কিছু ডিজাইন ডাউনলোড করলাম, একজন কার্পেন্টার ডাকলাম, তাকে দিলাম, সে ওই মেজারমেন্ট অনুযায়ী করে ফেলে দিল, তাতে আমার কিছু পয়সা সেভ হলো। এরকম এটা কিন্তু এ ধরনের একটা চিন্তা আছে। তো এই ধরনের চ্যালেঞ্জটা, মানে এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার গত 10 বছরে আমার অভিজ্ঞতা থেকে আমার একটা স্টাডি আছে, এই স্টাডিতে আমি দেখেছি, লেটসে ঢাকাতে আপনি 1000 স্কোয়ার ফিটের একটা বাসা পারচেস করলেন, আমরা আনুমানিক ধরে নিই 10,000 টাকা স্কোয়ার ফিট হলে 1 কোটি টাকা একটা বাসার দাম। সো 1 কোটি টাকা দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্ট আপনি পারচেস করছেন, কিন্তু আপনি হচ্ছে ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনে বসিয়ে দিলেন, 10 লাখ টাকা ফার্নিচার কিনলেন, আপনার 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং সব কিছু সাজানো গোছানো হলো, আপনি বাসায় বসবাস করা শুরু করেন। আলটিমেটলি আপনি কি করলেন? আলটিমেটলি আপনি 20 লক্ষ টাকা লস করলেন। প্রশ্ন করতে পারেন কিভাবে লস করলাম? বিকজ আমরা সবাই জানি ঢাকাতে একটা অ্যাপার্টমেন্ট মানে এটা সোনার হরিণের মতো একটা অবস্থা, পার স্কোয়ার ফিট মিনিমাম 10,000 টাকা স্কোয়ার ফিট পড়ে যায়। সেক্ষেত্রে আমি যখন একটা অ্যাপার্টমেন্ট পারচেস করি, এবং অ্যাপার্টমেন্ট পারচেস করে আমার বেডরুমের জন্য একটা আলমিরা আমি পারচেস করলাম ফার্নিচারের দোকান থেকে, সঙ্গত কারণেই আপনার ফার্নিচার দোকানে আলমিরাগুলো 7 ফিট হাইটের হয়ে থাকে, এবং আপনার ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট, তার মানে 7 ফিটের উপরে যে 3 ফিট জায়গাটা আনইউটিলাইজ থাকছে, যেইটা আপনি এত টাকা দিয়ে পারচেজ করেছেন। আপনি একটা ওয়ার্ড্রপ কিনলেন এবং যেখানে ডাস্ট জমছে বা কেউ হয়তো এক্স্যাক্টলি বালিশ তোষকটা পলিথিন দিয়ে মুড়ে ওর উপরে তুলে রেখে দিচ্ছে। আপনার একটা হচ্ছে ওয়ার্ড্রপ কিনলেন, এখানে আপনার জায়গা আছে 5 ফিট, আপনি ওয়ার্ড্রপটা মার্কেট থেকে কিনে আনলেন 4 ফিট, ওখানে আরও 1 ফিট জায়গা নষ্ট হচ্ছে। গত 11 বছরে আমাদের কাজ করার স্টাডি হচ্ছে 100+ প্রজেক্ট করার পরে আমরা স্টাডিটা করে দেখেছি
1000 স্কোয়ার ফিটের বাসা আপনি যদি ফার্নিচার পারচেস করে ইউজ করা শুরু করলেন, অলমোস্ট 3000 স্কোয়ার ফিট জায়গা আনইউটিলাইজ থেকে যায়, যেটাকে আপনি এত টাকা দিয়ে পারচেস করেছেন। সো 300 স্কোয়ার ফিট একটা জায়গার দাম কত? 30 লক্ষ টাকা। তার মানে আপনি 300 স্কোয়ার ফিট স্পেস ইউজ করতে পারছেন না, বাট আপনি কিনেছেন এবং আপনার সারা জীবনের কষ্ট অর্জিত অর্থ দিয়ে কিনেছেন। ঘটনাটি কিন্তু অন্যরকম হতে পারতো আপনি যদি প্রপার একটা ইন্টেরিয়ার ডিজাইনারকে হায়ার করতেন এবং আপনি বাসা পারচেস করার আগেই তার কাছ থেকে পরামর্শ নিতেন এবং সেই পরামর্শ অনুযায়ী প্রয়োজনে আপনি 700 স্কোয়ার ফিটের একটা বাসা কিনতেন। আপনি তখন 70 লক্ষ টাকায় কিনতে পারতেন এবং 30 লক্ষ টাকা সেভ হতো, এবং 10 লক্ষ টাকা দিয়ে যদি প্রপার একটা ইন্টেরিয়ার কোম্পানিকে দিয়ে ইন্টেরিয়ার করাতেন, আপনি 1000 স্কোয়ার ফিট বাসা কিনলে যে ইউটিলিটি পেতেন, 700 স্কোয়ার ফিটের বাসায় সেম ইউটিলিটি পেতেন, এবং আপনার তাও 20 লক্ষ টাকা আপনি সেভ করতে পারতেন, যেই টাকাটা আপনি আপনার সন্তানের ডেভেলপমেন্টের জন্য, তাদের হায়ার এডুকেশনের জন্য আপনি ইনভেস্ট করতে পারছেন। তার মানে আমরা যদি ক্যালকুলেশন না করে প্রপার কোয়ালিফাইড ইন্টেরিয়ার ডিজাইনার কোম্পানিকে দিয়ে যদি আমার বাসাটা ইন্টেরিয়ার না করি, আলটিমেটলি আমি সেভ করছি না, বরঞ্চ আমার কষ্টার্জিত অর্থের অপব্যবহার করছি। এবং আমরা যদি অ্যাস্থেটিক বিউটি বলি, সৌন্দর্যের কথা বলি, সেটা তো ধ্বংস হলোই। আপনি যেটা বললেন যে আলমিরার উপরে আমরা নোংরা জিনিসপত্র রেখে দিচ্ছি, ওখানে ইঁদুরে বাসা বাঁধছে, হেলথ ইস্যু তৈরি হচ্ছে, ডাস্ট হচ্ছে। আপনি ওই আলমিরার পাশে আপনি একটা ঝাড়ু রেখে দিচ্ছেন, ইট লুকস অড। সো তার মানে হ্যাঁ, কমন পিকচার আমাদের মিডল ক্লাস ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষদের বাসার কমন পিকচার হচ্ছে এইটা। সো আলটিমেটলি আমার অ্যাস্থেটিক বিউটি থাকছে না, ফাংশনালিটি থাকছে না, দেখতে আগলে লাগছে, প্লাস অপচয় হচ্ছে অর্থের। এই জন্যই আমি প্রত্যেককে বলতে চাই যারা আজকের এই অনুষ্ঠানটা দেখবে, ইন্টেরিয়ার ডিজাইন করা কখনোই অপচয় না। এইটা আপনার সম্পদের সঠিক ব্যবহার, এবং আপনার লাইফস্টাইলটা ইমপ্রুভ হয়, প্রোডাক্টিভিটি বাড়ে, এবং সর্বোপরি ইন্টেরিয়র স্টুডিও আমরা খুব কনফিডেন্টলি যে কথাটা বলি, আমরা একটা বাসার ডিজাইন তৈরি করি ফ্যামিলি বন্ডিংকে এনহ্যান্স করার জন্য, শুধুমাত্র অ্যাস্থেটিক বিউটি এবং সৌন্দর্যের জন্য না। এবং প্রপার ডিজাইন সলভ করতে পারলে ডেফিনেটলি আপনার ফ্যামিলির সাথে আপনার বন্ডিং বৃদ্ধি পাবে, লাইফস্টাইল সাইকোলজিক্যাল একটা ইমপ্যাক্টও থাকে। এক্স্যাক্টলি, আপনার নেক্সট জেনারেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এবং ডেফিনেটলি আপনার বাসায় যদি আপনার বৃদ্ধ বাবা মা থাকে, তাদের সেফটি সিকিউরিটির জন্য ইন্টেরিয়রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা আসলে প্রত্যেক একটা ফ্যামিলির যত ধরনের বয়সের মানুষ থাকে, প্রত্যেকের কথা চিন্তা করে আমরা আসলে ডিজাইন ফিলসফিটাকে দাঁড় করাই, এবং একটা ডিজাইন থটকে কেন্দ্র করে পুরো বাসাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা বিনি সুতার মতো আমরা মালা গাঁথার চেষ্টা করি। এবং ফাইনালি যখন আমরা 3D ভিজুয়ালাইজেশনের মাধ্যমে একটা ডিজাইনটাকে ক্লায়েন্টের সামনে তুলে ধরি, দেন ক্লায়েন্টের যদি কোনো ফিডব্যাক থাকে সেটা তুলে ধরে, এবং ফাইনালি ডিজাইনটা যখন লক হয়ে যায়, সেই ডিজাইনটা হুবহু আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই। তার মানে আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ইন্টেরিয়র ডিজাইনটা এটা শুধুমাত্র বিউটির জন্য না, বরং এটা তার লাইফ স্টাইলকে লাইফ স্টাইল একটা ইম্প্যাক্টের উপরে থাকে। এই লাইফ স্টাইল নিয়ে আমি জানতে চাই, ধরেন এই যে দিনে দিনে মানুষের জীবনযাত্রার ধরন পরিবর্তন হচ্ছে, মানুষের লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে, এই লাইফ স্টাইল চেঞ্জের কারণে কি এইটার কোনো ইম্প্যাক্ট ইন্টেরিয়র ডিজাইনে পড়ছে কিনা? যে আগে 10 বছর আগে যে ধরনের মানুষ ডিজাইন চাইতো, এখন তার থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, বা এই লাইফ স্টাইলটা কিভাবে এটার উপর ইম্প্যাক্ট ফেলছে, এটা নিয়ে যদি আপনি। প্রবলেমটা হচ্ছে মানে সলিড জিওমেট্রিক ফরম্যাটে যদি আমরা ডিজাইন চেঞ্জ করি, তাহলে 10 বছর 15 বছর বা 100 বছর পরে এটা কোনো প্রবলেম হবে না। আপনি দেখবেন ওয়ার্ল্ডের যত নামকরা আর্কিটেকচার আছে, যত স্থাপত্য শৈলী আছে, এটা 20 বছর আগেও দেখতে ভালো লাগতো, এখনও দেখতে ভালো লাগে। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হয় আমরা অনেক সময় ট্রেন্ডি কিছু ডিজাইন ফলো করি, যেটাতে প্রপার থট প্রসেস থাকে না, যেটাতে প্রপার জিওমেট্রি থাকে না, যেটাতে প্রপার ডিজাইন থট থাকে না। আমরা মনে করি, আমরা বলি না যে এখন এই চল, এখন এই প্রচলন, ঠিক আছে, এই চল বা প্রচলন বা ফ্লোতে যে ডিজাইনগুলো আসে, এই ডিজাইনগুলো দুদিন পরে ভালো লাগবে না, বিকজ এগুলো জাস্ট ফ্লো থাকে। বাট যখন আপনার ইউনিক কাজ থাকবে, যখন এটাকে আর্কিটেকচার ভ্যালু থাকবে, এখানে থট প্রসেস থাকবে, তখন এই ডিজাইন এখনও আপনার ভালো লাগবে, 50 বছর পরে গিয়েও ভালো লাগবে, বিকজ ওখানে তো ফাংশনালিটিকে মাথায় রাখা হয়েছে। মানে হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান নেচার, হিউম্যান ফাংশন, মানুষের মুভমেন্ট, এগুলো তো লাইফে কখনো চেঞ্জ হয় না, রাইট? সো এই জন্য ডিজাইন কখনো আসলে পুরনো হয় না। প্রবলেম হয় আমরা যখন অনলাইন থেকে, গুগল থেকে সার্চে ডাউনলোড দিয়ে কিছু রেপ্লিকেট করি, এইটা আসলে পুরনো হয়ে যায়, বিকজ এটা চলের সাথে পাল্টায়। কিন্তু আমি আপনার সঙ্গে একটু ইন্টারাপ্ট করি, সরি, যে ধরেন কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখতাম যে মানুষ বাথরুমগুলো একটু বড় করতো এবং চাইতো যে সেখানে একটা বাথটাব,
যে কোনো লাক্সারি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটগুলোতে বাথটাব থাকতো। ইদানিং আবার বাথটাবের ধরনটা উঠে যাচ্ছে, কেননা মানুষের এখন এত বেশি তাদের ফার্স্ট লাইফ যে বাথটাবে শুয়ে শুয়ে গোসল করবে এই সময় আসলে মানুষের এখন থাকছে না। এই যে যে চেঞ্জটা হচ্ছে, বা কিচেনের কথা যদি আমি বলি, আগে মানুষ যে ট্র্যাডিশনাল কিচেনগুলো চাইতো, এখন ওপেন কিচেনের দিকে মানুষ ঝুঁকছে। মানে এইগুলো কেন এরকম আস্তে আস্তে যে চেঞ্জগুলো যে আসছে, এই জিনিসগুলো আসলে এই ব্যাপারে আসলে এটা আসলে চেঞ্জ না, প্রবলেমটা হয় কি আমরা আসলে না বুঝে এক একটা ম্যাটেরিয়াল ইউজ করি। যেমন ধরেন আমরা, আপনি যেটা বললেন এটা খুবই সত্যি, একটা সময় ছিল মানে ওয়াশরুম মানেই বাথটাব, রাইট? বাট আমরা কিন্তু বাথটাবের ফাংশনালিটি আমরা বুঝে উঠতে পারিনি, বাথটাবতে কি করে। বাট এখন যেটা বলছেন, এখন শাওয়ার ইনক্লোজার আমরা ইউজ করছি, এটার পারপাসটাও আমরা আসলে ক্লিয়ার না। সো অনেকে জারকুজি ইউজ করি, স্টিল আসলে ফাংশনালি যেমন ধর জারকুজি বা বাথটাব, এটা আমরা কেন ইউজ করি? যখন আপনি গরম পানিতে শরীরটাকে একটু লম্বা টাইম ভিজিয়ে রাখতে চান, এতে করে শরীরে অনেক ব্যথা থাকে, এই জিনিসগুলো আসলে নিরসন হয়। তার মানে গরম পানিটা আপনি যখন 10 মিনিট শুয়ে, পুরো গরম পানিটা আপনার শরীরে থাকছে, আপনি 10 মিনিট ওখানে থাকছেন, তারপরে কিন্তু আপনি শাওয়ার নিয়ে ফেলছেন, এবং 10 মিনিট শুয়ে থাকার পরে কিন্তু আবার ঠিকই আপনার শাওয়ার ইনক্লোজারটা নেসেসারি। সো আমরা মানে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করি, আমরা মনে করি এই বাথটাবের ভিতরে শুয়েই শাওয়ার নিতে হয়। প্রবলেমটা হয়ে গেছে এখানে, জারকুজিতের মধ্যে শুয়েই শাওয়ার নিতে হয়, প্রবলেমটা হয়ে গেছে। জারকুজি বা বাথটাবের মানে ইউজটা ডিফারেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমার শাওয়ার ইনক্লোজারের পারপাসটা ডিফারেন্ট। শাওয়ার ইনক্লোজার আচ্ছা আমি জাস্ট দ্রুত শাওয়ার নিয়ে বের হয়ে যাব, ওকে, আর বাথটাবের পারফরমেন্স মানে পারপাসটাই ডিফারেন্ট। সো আমরা হয়তো এতদিন বুঝতাম না যে আসলে কোনটা আমার জন্য এই মুহূর্তে নেসেসিটি বা ম্যান্ডেটরি। আমি অনেক জায়গায় দেখেছি যে বাথটাবের মধ্যে দাঁড়িয়ে সে শাওয়ার নিচ্ছে, উপরে শাওয়ার, অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। এবং কিছুদিন পরে বাথটাবটা ইউজ হয় না, ওর মধ্যে কাপড় চোপড় মানে ধোয়ার আগে যে কাপড় চোপড় ওইগুলোর একটা প্রবলেমটা হয়ে যায় এখানে। আমরা অনেক কিছু দেখি, দেখে ইউজ করি, বাট আমরা জানি না এটার পারপাসটা কি, এটা কেন ইউজ করা হয়। সো আমি যদি পারপাস বুঝে ইউজ করতে পারি তাহলে এটা সঠিক ব্যবহার হবে। লেটস সে আমি যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে এরকম রিকমেন্ডেশন পাই যে ওকে তার শরীরে ব্যথা থাকে, ঠিক আছে, তার বৃদ্ধ বাবা মা আছে, তখন আমি ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে গো ফর জারকুজি অর বাথটাব, বিকজ অন্তত প্রতিদিন না হলে 2-1 দিন পর পর গরম পানিতে এরকম একটু 10 মিনিট তার শরীরটা ভিজিয়ে রাখলে ব্যথা অনেক অংশেই উপশম হয়। সো এটা হচ্ছে এই পারপাসের জন্য ইউজ হয়, এই হলো ব্যাপার। পারপাস ড্রিভেন হতে হবে, এই জন্যই সলিড নলেজেবল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার লাগবে আপনার প্রতিষ্ঠানে। সে ক্লায়েন্টকে প্রপারলি গাইডলাইনটা দিতে পারবে যে ওকে এটার পারপাসটা কি। মানে অনলাইন দেখে দেখে মিস্ত্রি দিয়ে করালে এই জায়গাগুলোই গ্যাপ তৈরি হয়, এই জায়গাগুলো গ্যাপ থেকে যায় এবং অনেক বড় গ্যাপ থাকে। এমন না যে অর্থের অনেক বেশি অপচয় হয়, বাট এটার কোনো ইউটিলিটি থাকে না, দ্যাটস দ্য প্রবলেম। আপনি যেটা বললেন প্রচুর বাসা আছে যেখানে বাথটাব জারকুজি আছে, যেখানে হচ্ছে জামা কাপড় ডাম্প করা থাকে। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আপনি ভালো একটা ইন্টেরিয়র ডিজাইন বলতে আসলে কি বুঝেন বা কি বোঝান, বা কোনটাকে আপনি বলুন যে ভালো ইন্টেরিয়র ডিজাইন? আমি একটা ফ্ল্যাট দেখলাম, বললাম যে হ্যাঁ এটা খুব ভালো ডিজাইন হয়েছে, বা আপনি বললেন যে না এটা ভালো ডিজাইন হয়নি, এটা আপনি কিভাবে? ভালো খারাপ এটা কমপ্লিটলি একটা আপেক্ষিক ব্যাপার, কারো কাছে এটা ভালো, কারো কাছে ওটা ভালো। বাট আমরা যদি লজিক্যালি থিঙ্ক করি তাহলে ম্যাক্সিমাম মানুষের কাছে ওটাই ভালো যেটা আসলে ফাংশনাল, যেটা আসলে থট ড্রিভেন, এটাই ভালো। যেমন আপনি যখন লেটস সে আমাদের এই স্টুডিওটা আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ স্টুডিওর বেশ ফাংশনাল, এখানে প্রপার লাইট সেটআপ আছে, প্রপার আমরা কথা বলছি ইকো যাতে না হয় সেই রকম অ্যারেঞ্জমেন্ট আছে, খুব চমৎকার আমাদের একটা সেন্টার টেবিল আছে, এবং এখানে হচ্ছে আমাকে গরম কফি দেওয়া হয়েছে, কথা বলতে গিয়ে যাতে আমার কাশি পেলেও যাতে আমি কফিটা খেতে পারি। সো ইট মিনস দিস ইজ ফাংশনাল। মানে এই কফি কাপটা এখানে শুধুমাত্র বিউটি বর্ধনের জন্য হয় নাই যে না এখানে একটা লোগো আছে এনপিবি তাই এই জন্য এটা রাখা হয়েছে। সো এটা আসলে এরকম না, প্রত্যেকটা জিনিস ফাংশন ড্রিভেন হয়ে এটাকে চিন্তা করা হয়েছে, এবং যেইটা আমার লাইফটাকে সহজ করছে, অ্যাট দ্য সেম টাইম এই পুরো প্রোগ্রামটা যাতে সাকসেসফুলি রেকর্ড হয় এবং টেলিকাস্ট হয়, সকল কিছুকে মাথায় রেখে করা হচ্ছে। ঠিক একইভাবে যখন আপনার বাসাটা হবে, আপনার বেডরুমটা যখন ডিজাইন হবে, তখন আমরা যেটা চেষ্টা করব আপনার লাইফস্টাইলটা কেমন, আপনার লাইফস্টাইলের সাথে কোন কোন ফাংশন রিলেটেড, ওই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা আপনার বাসার লেআউটটা তৈরি করি, এবং আপনার বাজেট প্ল্যানিং কেমন
ওইটাকে মাথায় রেখে আমরা ম্যাটেরিয়াল সিলেক্ট করে থাকি, সো দ্যাট জিনিসটা যাতে ফাংশনাল হয়, জিনিসটা যাতে আপনার বাজেটটাকে মিট করে, অ্যাট দ্য সেম টাইম এটার মধ্যে যাতে একটা অ্যাস্থেটিক বিউটি থাকে, যাতে দেখার পরেই আপনার একটা ওয়াও ফিলিং হয়, আপনি সারাদিনের ক্লান্তি শেষে যখন ঘরে যাবেন তখন যাতে রিল্যাক্স ফিল হয়, তার জন্য মনে হয় যে আমি আমার জায়গায় এসেছি। এক্স্যাক্টলি। Comfortable এই জায়গা। এই সকল কিছুর যদি প্রপার ইউটিলাইজেশন থাকে তখনই ওই বাসাটাকে আমি সুন্দর বলবো, এবং যেই বাসাটা আপনার জন্য সুন্দর সেই বাসাটা আমার জন্য সুন্দর নাও হতে পারে, যে বাসাটা আমার জন্য সুন্দর সেই বাসাটা আপনার জন্য সুন্দর নাও হতে পারে। যেমন ধরেন আপনি খুব চমৎকার স্যুট পরে আছেন, আমি একটা পাঞ্জাবি পরে আছি, এখন আমার যেমন যেটা হয় আমার স্যুটের থেকে পাঞ্জাবির সংখ্যা অনেক বেশি, আচ্ছা। একটা সময় এটা রিভার্স ছিল। সো এখন আমি যখন আমার বাসার ওয়ার্ড্রপটা ডিজাইন করব, আমি পাঞ্জাবি রাখার স্পেস অনেক বেশি রাখবো রেদার দেন স্যুট রাখার স্পেস। আমি কি Very বোঝাতে পারলাম? আপনি খুব সুন্দর So, বুঝিয়েছেন। এইভাবে করে আসলে থট ড্রিভেন ডিজাইনটা যখন হয় তখন ওই বাসাটাকে আমরা সুন্দর বলতে পারি এবং একটা বাসাকে আমি অসুন্দর এই বলতে পারি। জায়গাটায় আমি একটু আপনার সঙ্গে একটু একটা প্রশ্ন, মানে আমার অপিনিয়ন এবং প্রশ্ন দুটোই দিচ্ছি। please. যেমন আমরা দেখি যে অনেকে বলে যে আমি একটা লাক্সারি ডিজাইন চাচ্ছি, বাট আপনি এতক্ষণ যেটা বলেন টোটালটা আপনি ফোকাস করেন ফাংশনালিটির উপরে, যে লাক্সারিটা তো সে আসবেই, বাট আগে ফাংশনাল করতে হবে। এবং আমরা কিছু কিছু, আমি কারণ না কাউকে ছোট করতে চাই না বা ইয়া না, ধরেন কিছু কিছু ডিজাইন আমরা দেখি যে লাক্সারি বলতে এত বেশি কমপ্লিকেটেড ডিজাইন এবং এত বেশি মানে একটা রুমে ঢুকে মনে হয় যে এটা একটা ফার্নিচারের দোকানে ঢুকে পড়ছেন আপনি, ভর্তি করে একদম মানে লাক্সারি করা হয়েছে, বাট এটা আসলে কি ফাংশনাল হয়েছে কিনা। এবং কেউ কেউ এটা পছন্দ করে বা কেউ না কোনো ডিজাইনার এটা কিন্তু করছে, আপনি নিজেও জানেন যেহেতু আপনি এই সেক্টরে আছেন, জি। এবং তারা বাংলাদেশের টপ ক্লাস ডিজাইনার। তারা যখন একটা ডিজাইন করে আপনি ঢুকলে চোখ ধাঁধানো ডিজাইন, কিন্তু মানে ঢুকলে আবার এটাও মনে হয় যে আমি কি বাসায় ঢুকছি নাকি একটা, আপনি যেটা একটু আগে বললেন যে আমি বাসায় ঢুকেছেন, আমার মনে হয় যে আমার জায়গায় হচ্ছে কমফোর্ট। এই দুটোর মধ্যে আপনি কম্পেয়ার করে ফাংশনালিটি এবং লাক্সারি, এই দুটোকে আপনি কিভাবে কোনটাকে ফোকাস করবেন বা এই দুটোকে রিলেট করবেন কিভাবে? এখানে একটা মিসকনসেপশন আছে, আমরা অনেক সময় যেটা মনে করি লাক্সারি এবং ফাংশনালিটি দুটোকে কন্ট্রাডিক্ট করে, আমরা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করি। আসলে বিষয়টা এরকম না, বিকজ আপনি সেম ডিজাইন, ফাংশনাল ডিজাইনের মধ্যে আপনি লাক্সারিটাকে ইনক্লুড করতে পারেন, বাট ম্যাক্সিমাম কেসেস আমরা আমাদের দেশে দেখতে পারি যেগুলোকে আমরা সো কল লাক্সারি মনে করি, চোখ ধাঁধানো মনে করি, এটা আসলে লাক্সারি না, এটা হচ্ছে লাক্সারির অপব্যবহার বলবো আমি। বিকজ একটা ডিজাইন যদি ফাংশনালি না হয় তাহলে এটা লাক্সারি হওয়ার যে প্রি রিকুইজিট সেটাই তো ওটা ফুলফিল করছে না। সো লাক্সারি হতে হলে এটাকে ডেফিনেটলি ফাংশনাল হতে হবে, বিকজ মানে যেটা ফাংশনাল না সেটার তো মূল্য আসলেই নাই, সেটা কেন মানুষ বেশি অর্থ খরচ করে পারচেস করবে আননেসেসারি। সো লাক্সারির সাথে ফাংশনালিটির আসলে এটা মানে এটা কন্ট্রাডিক্ট করে না, বরঞ্চ দুটোর পরিপূরক। সো একটা ডিজাইনকে অবশ্যই ফাংশনাল হতে হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপরে সেকেন্ড ক্রাইটেরিয়া ডিপেন্ড করবে ক্লায়েন্টের বাজেট প্ল্যানিং কেমন, বাজেট প্ল্যানিংয়ের উপরে বেস করে ওখানে ম্যাটেরিয়ালের কোয়ালিটি ভ্যারি করবে। আমি কি বোঝাতে পারলাম? সো লাক্সারি এবং ফাংশনালিটি, হ্যাঁ এক্স্যাক্টলি, লাক্সারি এবং ফাংশনালিটি দুটো কখনোই দুটোকে কন্ট্রাডিক্ট করে না। এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বুঝি লাক্সারি মানে চোখ ধাঁধানো, আমরা আসলে ডিজাইন থটের ব্যাপারে আমাদের অনেকের আমি বলবো জ্ঞানের স্বল্পতা আছে, বিকজ আমরা জানি না যে একটা ঘরকে কিভাবে ডিজাইন করতে হয়। যখন আমি এখানে থাকবো, এইখানে আসলে চোখ ধাঁধানো কিছু থাকলে এটা ঘরের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ঘর হইতে হবে এমন একটা কাম কোয়াইট সুদিং এনভায়রনমেন্ট থাকবে, যে ঘরটাতে প্রবেশ করলে আই ফিল রিল্যাক্স, এবং তার জন্য আই ফিল কাম, আই ফিল ডাউন। সো বাট আমি ঢুকলাম আমার একদম, যেমন আমরা এই স্টুডিওর মতো যদি লাইটিং করে, এই স্টুডিওর মতো যদি কালারফুল করে আমরা কিছু করি এবং উই ফিল লাইক এটা খুব ভালো ডিজাইন হয়েছে, তাহলে আমরা ভুল করছি। আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে আমার বাসাটা একটা 5 স্টার হোটেল বানিয়ে দিবেন। আরে ভাই, এটা খুব কমন কথা। 5 স্টার হোটেল হতে পারে না। একটা হোটেলে আমরা একদিন থাকি, সো ওই একদিন 2 দিনের প্লেজারের কথা চিন্তা করে আমরা হোটেলে যাই প্লেজার টাইম পাস করার জন্য, ফান করতে, ঘুরতে, মজা করতে, বছরে হয়তো 2 দিন 3 হ্যাঁ। দিন 5 দিন। সো ওইখানটাতে এমন এলিমেন্ট থাকবে যেটা ওই একদিন 2 দিনের জন্য খুবই ভালো লাগবে, বাট ডেইলি ইউসেজের জন্য না। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে
হোটেল তৈরি করতে হলে কি করতে হবে, বাসা তৈরি করতে হলে কি করতে হবে, একটা শোরুমের জন্য কি করতে হবে, সো শোরুমে এটা ভালো লাগছে এটাকে বাসায় এনে বসিয়ে দিতে হবে, নো, বা যেটা বাসায় ফাংশন করছে এটা দিয়ে শোরুম বানালেও আমার প্রোডাক্ট সেল হবে না। সো প্রত্যেকটা জায়গার পারপাস ডিফারেন্ট, প্রত্যেকটা জায়গার সায়েন্স ডিফারেন্ট, প্রত্যেকটা জায়গার ফিলসফি ডিফারেন্স। এই ফিলসফিগুলোর সাথে মালা গেঁথে একটা ডিজাইন তৈরি করতে হয়। এই জিনিসগুলো করতে পারলেই তখন একটা ডিজাইনকে সুন্দর, সাবলীল এবং পারপাস ড্রিভেন হয়, এবং ওই ডিজাইনে যে ইনভেস্টমেন্টটা হয় ওইটার বেটার আউটপুট সেই ইউজার অ্যাচিভ করতে পারে। আদারওয়াইজ ওই ইনভেস্টমেন্টটা জলে যাওয়ার মতো একটা পর্যায়ে পড়ে যায়। লাক্সারি হয় কিন্তু কাম এন্ড কোয়াইট হয় না। এটা আসলে লাক্সারি হয় না, এটা আসলে লাক্সারি হয়, আপনি প্রথমে আমরা লাক্সারির অপব্যবহার। এটা আসলে সে মানে একটা বাসাকে যদি কেউ হোটেল করে তার আসলে সাউন্ড স্লিপ হবে না, সে শান্তিমতো ঘুমোতেও পারবে না। তার মানে এখানে হেলথ ইস্যু অ্যারাইজ করবেই টুডে অর টুমরো। সো বাসা কখনো হোটেল হতে পারে না, হোটেল কখনো বাসা হতে পারে না। দুটার ফাংশন ডিফারেন্ট এবং দুটোর জন্য ম্যাটেরিয়াল সিলেকশন থেকে শুরু করে ডিজাইন ফিলোসফি কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে ড্রাইভ হবে। এবং এই জিনিসগুলোই আসলে একজন দক্ষ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং একজন ইন্টেরিয়র ডিজাইনারের কাজ। আপনি যেহেতু এই সেক্টরে দীর্ঘদিন আছেন, আপনি কি আমাকে বলবেন যে এই সেক্টরে যখন কাজগুলো হয় ক্লায়েন্টরা বা যারা ডিজাইন করে কমন মিস্টেকগুলো কি হয়, যেন আমার অডিয়েন্স জানতে পারে যে ওই যে ব্যাপারগুলোতে তারা যেন সতর্ক থাকতে পারে, কমনলি মিস্টেক হয়? সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইমে তারা গুগল সার্চ করে ডিজাইন এনে বলে যে এই আমার বেডরুমে এটা চাই। সো গুগল থেকে যেই ডিজাইনটা সার্চ করছে এইটা হয়তো 10,000 স্কোয়ার ফিটের একটা বাসা, সেই বাসার 3,000 স্কোয়ার ফিটের একটা ড্রয়িং রুম, আর তার বাসার পুরো সাইজই হচ্ছে 1500 স্কোয়ার ফিট। সো আমি যখন একটা ভ্যাস্ট একটা কিছুকে আমার ছোট্ট একটা স্পেসে আমি ওই যেই যেটা হয় না যে আমরা অনেক সময় ওই ডিজাইন কপি করে ক্রপ করে মিলাতে গেলে যেরকম হয় না, মানে মাথা বড় হয়ে যায়, পা ছোট হয়ে যায়, সো এইরকম একটা রিয়েলিটিতে চলে আসে। সো এটা কখনোই করা উচিত না। অবশ্যই একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনের কাছে যেতে হবে, তার পরামর্শ নিতে হবে, তাকে মন খুলে আপনার নিডগুলো বলতে হবে। এই যে আপনি বলছেন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছে যাবে, কখন যাবে, মানে বিল্ডিংয়ের ঠিক কনস্ট্রাকশনের কোন পর্যায়ে আসলে ইন্টেরিয়র ডিজাইন প্ল্যানিংটা করা উচিত? আমি অলওয়েজ সাজেস্ট করে থাকি যখন একটা বিল্ডিংয়ের ডিজাইনটা শেষ হবে, আমরা বিল্ডিং এর কাজ শুরু করার আগে তো ডিজাইনটা তৈরি করি, বেসিক আর্কিটেকচারাল ডিজাইনটা যখন শেষ হবে তখনই ইন্টেরিয়র ডিজাইনটা করে নেওয়া উচিত। মানে ইভেন স্ট্রাকচারের কাজ শুরু হওয়ার আগে, এক্স্যাক্টলি শুরুর আগে, কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে। এটাই ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এটাই লজিক্যাল প্র্যাকটিস, এটাই হওয়া উচিত। এটা সবসময় বাংলাদেশে পান, মানে এটা গত 11 বছর ধরে আমরা মার্কেটটা এডুকেট করতে 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 এখন যেটা হয়েছে আল্লাহর রহমতে আমাদের প্রতিষ্ঠানে আমাদের 80% প্লাস কাজ আমরা আগে থেকেই পেয়ে থাকি। বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলাকালীন সময় থেকেই আমরা তাদেরকে পেয়ে থাকি, বিকজ আমরা মার্কেটে এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে পেরেছি আমাদের ক্লায়েন্টদেরকে যে ওকে সবকিছু রেডি করার পরে ইন্টেরিয়র প্ল্যান করতে হয় না, সবকিছু রেডি হওয়ার আগেই প্ল্যানটা করতে হয়। ফ্ল্যাটে হ্যান্ডওভার ডেভেলপার কাছে নিয়ে তারপর ইন্টেরিয়র ডিজাইনের কাছে গেলে আসলে অনেক তখন করা যায় না, করা যায়, বাট অকারণেই প্রায় 3 থেকে 5 লাখ টাকা অ্যাডিশনালি খরচ হয় এবং অনেক কিছু মনের মতো করা যায় না এবং অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেটা শুরু থেকেই এই পরামর্শটা নিলে অনেক সহজ হতো। এখানে আমাদের ইন্টেরিয়র কোম্পানিগুলোরও কিছু ভুল আছে। আমরা যে প্রজেক্টটা দেখি যে আরো 2 বছর পরে আমি কাজ করতে পারবো, শুরু থেকে এই পরামর্শগুলো দিতে ম্যাক্সিমাম কোম্পানিগুলো খুব একটা উৎসাহিত হয় না। তারা মনে করে 2 বছর পরে এই কাজ পাবো কি পাবো না তার ঠিক নাই, এখন কেন এখানে আমি টাইম ইনভেস্ট করব। বাট আমাদের কোম্পানি ইন্টেরিয়র স্টুডিও থেকে আমরা এটাকে এনকারেজ করি এবং আলহামদুলিল্লাহ গত 11 বছর ধরে এনকারেজ করতে করতে এখন 80% প্লাস কাজ আমরা শুরু থেকেই পেয়ে থাকি। সো ইনশাআল্লাহ আস্তে আস্তে করে এটাকে আমরা 100% নিয়ে যাওয়ার প্ল্যান আছে, যে 100% কাজ আমরা একদম শুরু থেকে প্ল্যান করে 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 করব, সো দ্যাট যেটা হয় এই মানুষটার লাইফটা অনেক ইজি হয়, মানে তার ঘরটা প্রপারলি হয়, তার কোনো অপ্রয়োজনীয় অপচয় হয় না। ম্যাক্সিমাম কেসেসে যেটা হয় যে বাসার 20 to 30% টাকা অপচয় হয় তার প্ল্যান না থাকার কারণে। সো 30% টাকা যদি আমি একটা মানুষের লাইফে সেভ করে দিতে পারি তাহলে তার লাইফটা কতটুকু সামনের দিকে এগিয়ে গেল। এবং এই সাজেশনটাই আসলে ইন্টেরিয়র কোম্পানিগুলোর দেওয়া উচিত। আমরা শুরু করেছি এই প্র্যাকটিসটা গত 11 বছর ধরে এবং আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো কোম্পানি আছে এই প্র্যাকটিসটা করছে এবং তারাও তাদের ক্লায়েন্ট সেগমেন্টদের থেকে আগে থেকে তৈরি করে রাখতে পারছে। অ্যাট দ্য সেম টাইম যারা ইন্টেরিয়র করাতে চাচ্ছে তারাও ভালো একটা সার্ভিস পাচ্ছে। আমি আরেকটা, আমার অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, একটা কোশ্চেন করতে চাই যে অনেক সময় ক্লায়েন্টের একটা বাজেট থাকে এবং তারা বলে যে ইন্টেরিয়র ফার্মকে যে আমি এই বাজেটের মধ্যে করতে চাই, এবং খুব কমন কমপ্লেইন যে তারা যেই বাজেট নিয়ে শুরু করে যখন কাজটা শেষ করে
খরচ হয়ে যায় তার ডাবল বা কাছাকাছি এরকম, এইগুলো কেন হয়? এখানে দুটো প্রবলেম হয়। নাম্বার ওয়ান, মানে ইন্টেরিয়র কোম্পানি এবং ক্লায়েন্টের মধ্যে এটা দুই পক্ষ হয়ে কাজ করে। যে ক্লায়েন্ট সে চিন্তা করে যত কমে কাজটা করা যায়, যে ইন্টেরিয়র কোম্পানি সে চিন্তা করে যত বেশি বাজেট বাড়ানো যায়। এবং শুরুতে যেটা হয় ইন্টেরিয়র কোম্পানি ডিসঅনেস্টির কারণে যেটা হয় যে লেটসে লাগবে 100 টাকা, সে প্রথমে ক্লায়েন্টকে ধারণা দেয় যে ওকে এটা হয়তো 50 টাকায় শেষ হয়ে যাবে, বিকজ সে মনে করে মার্কেটে এই ভদ্রলোক তো আরও 2-3টা কোম্পানির সাথে কথা বলবে, মার্কেটে অনেক কম্পিটিশন, সো আগে তাকে আমি গ্র্যাব করে নিই। এটি ইন্টেরিয়র এবং কনস্ট্রাকশন কোম্পানিগুলোর সেম প্রবলেম। এখানে আমি নিজের দায়িত্ব নিয়ে বলতে চাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেমগুলো আমাদের মতো কোম্পানিরাই করে থাকে। সে জানে এখানে 100 টাকা খরচ হবে, সে বলে 50 টাকা 60 টাকার মধ্যে করে দিব, এবং ম্যাক্সিমাম কমিউনিকেশন থাকে ভার্বাল কমিউনিকেশন। সেখানে রিটেন কোনো এগ্রিমেন্টের কোনো প্রসেস থাকে না, সে কী কী করবে এটার কোনো রিটেন ডকুমেন্ট থাকে না। ওইখানটাতে খরচ ডাবল ট্রিপল হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ গত 11 বছর ধরে ইন্টেরিয়র স্টুডিও যে প্র্যাকটিসটা করছে, আমরা ক্লায়েন্টের সাথে কথা বলি, তার বাজেটটা অ্যানালাইসিস করি, এবং এই বাজেটে কি কি করা যাবে আমরা রিটেন তাদেরকে লিখিতভাবে দিয়ে থাকি যে ওকে আপনার বাজেট এরকম আছে, এই বাজেটে এইটা এতটুকু পরিমাণ করানো যাবে। আপনি বাজেট যদি 20% বাড়ান সেই ক্ষেত্রে এই ব্র্যান্ডের জিনিসগুলো অ্যাড হতে পারে, বাজেট যদি আরও 20% কমান এই জিনিসগুলো অ্যাড হতে পারে, বাজেট যদি 50% বাড়ান তাহলে এই জিনিসগুলো অ্যাড হতে পারে। প্রত্যেকটা জিনিস রিটেন থাকতে হয়, এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ব্র্যান্ড নেম এবং কোড নাম্বার স্পেসিফিকেশন সহ আমরা ক্লায়েন্টের সাথে তুলে ধরি। এতে করে যেটা হয় ক্লায়েন্টের জন্য বুঝতে সহজ হয় যে আমি এত টাকা খরচ করলে এই জিনিস পাচ্ছি, বাড়ালে এটা পাচ্ছি, কমালে এটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে এই পসিবিলিটি একদম জিরো, বিকজ প্রত্যেকটা জিনিস রিটেন থাকে, এবং রিটেন ডকুমেন্ট অনুযায়ী যখন আমরা কাজ করি, আপনার সাথে আমার এগ্রিমেন্ট হচ্ছে 100 টাকায়, 100 টাকায় এই জিনিস দিব, ওই জিনিসগুলোই দিতে আমরা বাধ্য থাকি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে রিটেন ডকুমেন্ট থাকে না, ভার্বালি করে দিচ্ছি ভাইয়া বা আপা। সো যে ভাইয়া বা আপা প্রবলেমটা হচ্ছে এখানে প্রফেশনালিজম থাকে না। প্রফেশনালিজম যেখানে থাকে না সেখানে দিন শেষে দা কুমড়ো সম্পর্ক হয়, এবং ম্যাক্সিমাম ইন্টেরিয়র কোম্পানি দেখেন লাস্ট মোমেন্টে গিয়ে ক্লায়েন্ট ইন্টেরিয়র কোম্পানিকে দেখতে পারে না, ইন্টেরিয়র কোম্পানি ক্লায়েন্টকে দেখতে পারে না। অন দ্য আদার হ্যান্ড আল্লাহর রহমতে আমাদের সাথে আমাদের ক্লায়েন্টের এত ভালো সম্পর্ক, তারা সারা জীবন তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে রিকমেন্ড করে, এবং আমাদেরকে তারা অ্যাপ্রিসিয়েট করে। এবং কাছে বলছিলেন যেমন গতকাল আমরা একটা মসজিদের কাজ হ্যান্ডওভার করলাম চিটাগংয়ে, আমরা একটা মসজিদ করেছি, এবং আলহামদুলিল্লাহ ওই মসজিদ কমিটির প্রত্যেকে এত স্যাটিসফাই, এবং ওখানে গতকাল ওদের ইনগ্রেশন সেরিমনিতে প্রায় 2500-এর মতো মানুষ উপস্থিত থেকেছে, এবং সবার সামনে তারা আমাদেরকে রিকমেন্ড করেছে, এবং আমাদের জন্য একটা ক্রেস্টও তারা রেডি করেছে। আচ্ছা। এবং আলহামদুলিল্লাহ বিকজ অফ আমরা টাইম টু টাইম সকল কিছু তাদেরকে অ্যাওয়্যার করি, এবং প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেড থাকে, এতে করে মিসকমিউনিকেশন হওয়ার সুযোগ খুবই কম থাকে। এই হচ্ছে ব্যাপার। আপনার কাছে একদম লাস্ট প্রশ্ন, যারা ইন্টেরিয়র বিজনেসে নতুন করে আসতে যাচ্ছে তাদের জন্য আপনি শর্টে যদি কোনো অ্যাডভাইস দেন? আমি বলবো ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিটার পসিবিলিটি এখনও অনেক বেশি। সামনের দিনগুলোতে মানুষ মডার্ন লাইফস্টাইলের সাথে ইউজ টু হচ্ছে, মানুষ এখন বুঝতে শুরু করেছে ফাংশনালিটি কি, ইন্টেরিয়র ডিজাইন কি, এটা করলে কি হবে। ইন্টেরিয়র ডিজাইন এখন আর বিলাসিতা না, ইন্টেরিয়র ডিজাইন এখন নেসেসিটি। যেহেতু এটা নেসেসিটি, এই কাজের মানে চাহিদা দিন দিন আরও অনেক বাড়বে। যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছেন, যারা আর্কিটেক্ট আছেন, সিভিল ইঞ্জিনিয়ার আছেন, ইন্টেরিয়র ডিজাইনার আছেন, তাদেরকে আমি ওয়েলকাম জানাতে চাই। এই ইন্ডাস্ট্রিতে আরও বেশি ভালো মানুষ প্রয়োজন, আরও বেশি নলেজেবল মানুষ প্রয়োজন, আরও বেশি এডুকেটেড মানুষ প্রয়োজন। এই মানুষগুলো পারবে ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বিল্টক বাংলাদেশের অডিয়েন্সের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। একটি ভবন শুধু ইট সিমেন্টের গাঁথনি নয়, ভবনের সাথে জড়িয়ে থাকে মানুষের জীবন, সভ্যতা ও নিরাপত্তা। আপনাদের মতামত ও প্রশ্ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে বিল্টক বাংলাদেশের পরবর্তী পর্বে শুধুমাত্র এনপিবি নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।